স্যার আমি সত্যি বলছি, আমি দাদাকে মারিনি। স্যার লাগতে পারবেন না স্যার। তোদের মধ্যে কি কেউ এর সুপারি নিয়েছিলি? সাহস থাকলে হাত দিয়ে দেখা। তুই তো নরকে যাবি রে। দেখুন, চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না, আপনি আমাদের কাজ করতে দিন। এই যে মন্টু ভাই, মাকে দেখতে পেলে কোথাও? মা কাউকে না বলে কোথাও যেতে পারে না সাহেব। অনেক ক্ষেত্রেই আমাদের থেকে যে চলে যায় তাকে আমরা মিথ্যে দিশায় খুঁজতে থাকি, আর এমনই দিশাহীন ঘুরতে ঘুরতে যে মানুষ আমাদের কাছে আসে, যে জিনিস আমাদের কাছে আসে, আমরা তার কদর করা ভুলে যাই। প্রতিমা, এই জায়গাটার বৈশিষ্ট্য জানো? লোকজন বলে থাকে যে এখানে আচ্ছা নাকি- পতিদেব, তুমি হানিমুনে কি খালি জ্ঞানই দেবে? একটু খাওয়াও না কিছু। কি খাবে তুমি? ভুট্টা। ইরা, হ্যান্ড পাম্প থেকে এক বালতি জল নিয়ে আয়। নিয়ে আসছি মা, নিয়ে আসছি আমি। মা মা, আমিও যাই তোমার সাথে জল ভরতে। ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা, ওই হ্যান্ড পাম্পে দেখো কি হয়েছে। চল চল, দেখছি। তালা লাগানো? জল নিবি নাকি? হ্যাঁ, নে নে জল নে। হ্যাঁ নে। নাগরা, নাগরা, তালা ভাঙার জন্য কিছু নিয়ে আয়। আরে জমি সম্পত্তি সবই তো তুমি নিয়ে নিয়েছো। এই টিউবওয়েলটা বাকি আছে, ওটা আমাদের জন্য ছেড়ে দাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? ভাঙ এটা। পঙ্কজ দা, মৃত্যু না সময় দেখে না জায়গা, যে কোনো সময় যে কোনো উপায় চলে আসে। কিন্তু যখন মৃত্যু নিজে আসে না, তাকে দেওয়া হয়, তখন তার জায়গা, সময় আর কারণ তিনটেই মানুষ ঠিক করে। ওরা কারা ছিল যারা পঙ্কজ এবং প্রতিমাকে গুলি করে হত্যা করেছিল? আর এই হত্যাকাণ্ডের কারণই বা কি ছিল? কোনো ব্যক্তিগত মনোমালিন্য, কোনো দুর্ঘটনা, নাকি ভেবে চিন্তে করা ষড়যন্ত্র? মা, অনেকক্ষণ হয়ে গেছে, এবার যা একটু টিভি দেখি। না বাবা, ঠাকুমা বারণ করেছে না টিভি দেখতে। আমি রান্না করে গেলাম, তুই বরং গম পাহারা দে, বৃষ্টি এলে আমাকে ডেকে পাঠাস, ঠিক আছে? নকুল সোনা, তুই এখানে বসে বসে কি করছিস? গম পাহারা দিচ্ছি। আরে তোর তো টিভি দেখতে ভালো লাগে না? হ্যাঁ, যা ভেতরে যা, টিভি দেখ। কি আমি দেখছি এটা। মা মানা করেছে। আরে কিচ্ছু হবে না, আমি তোর মাকে বলে দেবো। হ্যাঁ, ওং হিং ট্রিং চামুন্ডা মায়ের নমো, ওং হিং ট্রিং চামুন্ডা মায়ের নমো, ওং হিং ট্রিং চামুন্ডা মায়ের নমো, ওং হিং ট্রিং। এই নষ্ট, যজ্ঞ বন্ধ করো, যজ্ঞ বন্ধ করো, নষ্ট। বাবা, বাবা শুনুন, বাবা, বাবা দাঁড়ান না, বাবা ছোট ছেলে ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। কোনো লাভ হবে না, যজ্ঞ ভঙ্গ হয়ে গেছে। আজকে লগ্ন শেষ, পরের লগ্নে আমি আসবো আবার। বাবা, বাবা, তুই? হ্যাঁ, কেন এসেছিস তুই? কেন এসেছিস ভিতরে? তোকে বলেছিলাম না ভেতরে না আসতে। কেন এসেছিস? কেন এসেছিস? বল। ছেড়ে দাও না মা, বাচ্চা তো বুঝতে পারিনি। তুই এখানে কেন এসেছিস? তোকে বাইরে থাকতে বলেছিলাম না? যা, এখন যা এখান থেকে। মা, এটা এসব কেন করছো মা তুমি? কেন? তুই জানিস না কেন করছি? জানি মা, আমি সবই জানি। তুমি পঙ্কজের খুনিকে খোঁজার জন্যই এইসব তন্ত্রমন্ত্র করছো।
কিন্তু মা আমি বলছি যে তুমি তুমি একবার পুলিশের কাছে কেন যাচ্ছ না? 3 মাস হয়ে গেল আমার ছেলে আর বৌমা মরে গেছে। খুঁজে পেয়েছি ওদের খুনিদের? হ্যাঁ, কিছু করা গেল? এবার আমি খুঁজবো, বুঝেছিস? এই বাবা এসেছিলেন, উনি খুঁজে বের করবেন খুনির নাম। উনি বলে দেবেন যে কে মেরেছে আমার ছেলেকে, আমার বৌমাকে। যেই আমি জানতে পারবো না, আমি খুনির কলজেটা বের করে নেব, ওর গলা কেটে দেবী মাকে উৎসর্গ করব। তারপর আমার মাথা ঠান্ডা হবে, তারপর আমি শান্তি পাবো। আরে 1000 টাকা তোর মুখে ছুঁড়ে মারবো ভেবেছিস কি? 1000 টাকা চাইছে প্রকাশের কাছে, হ্যাঁ? আরে যা তা ভেবে রেখেছিস নাকি আমাকে, হ্যাঁ? আরে সাবধানে, টাকা চাইছে আমার আস্তে কাছে, আস্তে, সাবধানে। টাকা চাইছে। নাগরা, এটাকে তুলে এনে ভিতরে রাখ। মদ খেয়ে আসবি, মদ খেয়ে আসবি। আরে মা, ছাড়ো, মা, মেরো না। বোঝাও কে টাকা চাইছিল আমার ছেড়ে কাছে। দাও, এমনিতেই ও নেশা করে আছে। অকম্মার ঢেকে আমার ভুল ছেলেটা মরে গেল। যদি ভগবান তোকে তুলে নিত তাহলে বেশি ভালো হতো, বুঝেছিস? আরে বাহ মন্টু ভাই, দারুণ দেখতে লাগছে তো, একেবারে হিরোর মতো। আরে নাগরা, এরকম চকচকে জামা কাপড় পরে কোথায় বেরোচ্ছিস তুই, হ্যাঁ? কিরে নাগরা বিয়ে করবে। কি বললি, বিয়ে করছিস? আরে তুই কি জানিস আমরা সবাই তোকে নাগরা কেন বলি? ছোটবেলায় জমিতে তোকে আমরা ল্যাংটো অবস্থায় পেয়েছিলাম, প্যান্ট ছিল না, তবে থেকে আমরা তোকে নাগরা বলি। তোর বিয়ে দিতে হলে তোর জন্য নাগরি খুঁজতে হবে, নাগরার জন্য নাগরি। নাগরা করবে বিয়ে। একদমই নয়, আমি মন্টু ভাইয়ের জন্য একটা মিষ্টি মেয়ে নিয়ে আসবো, খুব সুন্দরী, তাই না? আরে ওর জন্য তো ওর মতন বউ আনতে হবে। নাগরা নাগরা যেরকমই হোক, কিন্তু তোর মতন মাতাল তো নয়। কি বললি? আরে কি করছো, ছেড়ে দাও না। ছাড়ো না, কেন মারছো? ওকে মারছিস কেন? মাতাল বলো আমাকে। মাতালকে মাতাল বলবে না তো কি অন্য কিছু বলবে? হ্যাঁ, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, যা কিছু করার আমায় করতে হয়, একলা আমার। আয় চল বাইরে বেরিয়ে দেখ কাল রাতে আমি কি করে রেখেছি। চল বাইরে এসে দেখ। হ্যাঁ, এর তো হেস্ত নেস্ত করেই ছাড়বো। আরে এটা কি বানিয়ে রেখেছিস এক রাতের মধ্যে? ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখা। তুই তো নরকে যাবি রে। আরে তুই জানতে পেরেছিস পঙ্কজকে কে মেরেছে? জানতে পেরেছিস? আরে যেদিন জানতে পারবো না, তোর এই লকলকে জিভটা কেটে ঝুলিয়ে দেবো। আরে যা যা, নিয়ে যা তোদের মাকে, যা। আরে অনেক জায়গায় তোর মতন। মাথা খারাপ করে দেয়। মা, ওরা তো ওরকমই, তুমি জানো তো, বাদ দাও এসব, শান্ত হও একটু। পঙ্কজকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। মা আমি জানি তো, কিন্তু চিৎকার করে কোনো লাভ হবে? দেখো কাল ইন্দু দিদি আর তিলক জামাইবাবু আসছেন, সব ব্যবস্থা করে ফেলি, ঠিক আছে? যা। ওম আইম হ্রিম ক্রিম চামুন্ডায় বিচ্ছ। উত্তর দে আমায়, আমার প্রশ্নের উত্তর দে। আমার ছেলে আর বৌমাকে কে খুন করেছে? আমাকে নামটা বলে দে মা, আমাকে নামটা বলে দে। আমি দেব, তোর যা বলি চাই সেটাই আমি দেব। ব্যাস 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 ব্যাস, এখানেই দাও, এসে গেছে। আরে জামাইবাবু নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছো তো তুমি? এসো এসো। ইন্দু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো। বেঁচে মা, থাকো। কেমন আছেন? আরে থাক থাক মা।
মনে পড়লো মায়ের কথা? বেঁচে থাক মা। হ্যাঁ, মায়ের কথা মনে আছে। আর বাচ্চা না হওয়া পর্যন্ত ও এখানেই থাকবে, আপনার সাথে। সত্যি? হ্যাঁ, সাথে। জামাইবাবু হ্যাঁ। এই চল চল গাড়িটা হেভি তোমার, একবার একটু ঘুরে আসবে এটা নিয়ে? ও দাদা ভেতরে এসো না, আমি একটু ঘুরে আসি। এসো। কি হচ্ছে এটা কি? এসো এসো এসো। হ্যাঁ, ওদের একটু আরাম করতে দে, চা জল খাবার খেতে দে। সারাদিন কোনো কাজকর্ম নেই, অকর্মা ঠিকই একটা। মা, আরে বাদ দাও বাবা, চলো না ভিতরে। এসো এসো, আয় মা। তুমি চকলেট খাবে নাকি? তুমি এনেছো আমার আরে জন্য? হ্যাঁ, হ্যাঁ, দিও তোমার না জন্য আপনাকে। নিয়ে ও এসেছি। ঠিক নিয়ে আসবে, চল। মা, এই দেওয়াল? ওই বাইরের ধুলোবালি যেন ভিতরে না আসে সেই জন্য। তুমি চলো, হাত পা ধুয়ে নাও। এসো, চল আর ভিতরে কোন গিয়ে স্কুলে বসো। পড়ো নকুল? আমি এমডিএ হাই স্কুলে পড়ি। আচ্ছা, হ্যাঁ। আরে বাহ। আর সাবধানে। আর কি খবর? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? এই নোংরা জল। ওহো, তোকে দেখাই। এই, এইসব তোরই কাজ না? আমি জানি তোর কাজ। তুই ছাড়া এই সমস্ত কেউ করতে পারে না। তোদের কাজ মা, মা, শুনুন শুনুন শুনুন, ছেড়ে দিন ছেড়ে দিন। আপনি যান আপনি যান। আরে মা, মা কি করছেন এসব? এই একই হ্যান্ড পাম্প নিয়ে পড়ে আছেন। এখন মোটর চলে এসেছে, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনার বাড়িতে মোটর লাগিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। এইভাবে রাগ করবেন না। ইন্দু, সাবধানে। কি প্রয়োজন ছিল বাইরে অত দেখানোর? মা যদি সত্যি মোটর লাগাতে বলে দেয় তাহলে কোথা থেকে আনবে এতগুলো টাকা? আরে আমি তোমার মায়ের সামনে ওই একটু বলছিলাম। তুমি ছাড়ো এসব। আমাদের যেটা কাজ সেটা হলো এই পেপারে সাইন করানো। শুধু তুমি সাইন করিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, করিয়ে নেব আমি। তুমি শুধু পেপারে সই করিয়ে নাও, তারপরে 2 দিন পরে এসে তোমায় নিয়ে যাব। বাই। পদ্মার একটি ছেলের মৃত্যু হয়েছিল, দ্বিতীয়টি মাতাল, আর একটি মেয়ে ইন্দু। আর ইন্দু যখন বাড়িতে এলো, সেও নিজের স্বার্থ চরিতার্থ করতে এলো। পাশেই থাকে জ্যাঠার পরিবার, তাদের সঙ্গে শত্রুতার সম্পর্ক। অদ্ভুত ছিল এই পরিবার। এখানে প্রত্যেকে কোনো না কোনো ভুল রাস্তায় হাঁটতে শুরু করেছিল, কিন্তু আফসোসের কথা হলো কেউ এটা বুঝতে পারছিল না যে অন্যায়ের রাস্তায় হেঁটে সঠিক পরিণতি কখনোই পাওয়া যায় না। আর কখনো কখনো তো সমস্যা কম হওয়ার পরিবর্তে একটা বড় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। মা, 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 ইন্দু দিদি, মা, কোথায় গেল সবাই? মন্টু ভাই, মা আর ইন্দু দিদিকে দেখেছো? কি জানি সকাল সকাল কোথায় গেল? মা, আরে কোথায় গেল? মা, ও মা, ইন্দু দিদি, আরে গেল কোথায়? মা, আরে কি মামা করে মন্টু চিৎকার ভাই! করছিস তুই? আমার জন্য চা বানা। মন্টু এই ভাই! হীরা শোন। আরে মন্টু ভাই, তুমি খেতে গিয়ে দেখো তো মা আর ইন্দু দিদি আছে কিনা। আমি বরং গ্রামটা দেখে আসছি। তাড়াতাড়ি যাও। মা, মন্টু ভাই, আরে মন্টু ভাই, মায়ের কোনো খোঁজ পেলে? না না, টিভি দেখবে বসে বসে, মাকে গিয়ে খুঁজবে না বাইরে? এই হীরা, তুই কেন এত টেনশন করছিস রে? হ্যাঁ, ও হলো মা, মায়ের কিচ্ছু হতে পারে না। এক কাজ কর, সকাল থেকে আমার আর নকুলের খুব খেতে পেয়েছে, যা গিয়ে খাবার বানা। যা খাবারটা নিজে বানিয়ে খেয়ে নাও। আমি যাচ্ছি পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন? মন্টু ভাই চলো, এসো এসো। শেষবার কবে দেখেছিলেন ওনাকে? কালকে রাত্রিবেলা আমরা সবাই মিলে একসঙ্গেই খাবার খেয়েছিলাম। সকালে আমি উঠে দেখি দুজনের কেউই বাড়িতে নেই সাহেব। আমরা আমরা পুরো গ্রামে খুঁজেছি। আর ওই হিন্দু দিদি তো ওর ফোনটাও বাড়িতে রেখে গেছে সাহেব। এটা কে? আমাদের বাড়িতে কাজ করে সাহেব, মন্টু ভাই। সাহেব,
সাহেব, মা আমাদের না বলে কোথাও যেতে পারে না, কিছুতেই যেতে পারে না। কোথাও যেতেই পারে না মানে? মা জানে যে মাকে ছাড়া আমাদের সংসার চলবে না, কিছুতেই চলবে না সাহেব। আমি ভেবেছিলাম মা আর ইন্দু গ্রামে গেছে হয়তো, তাই আর বেশি টেনশন করিনি স্যার। কিন্তু উনি কোথায় যেতে পারেন? মাই সবকিছু, মায়েরই রাজত্ব চলে বাড়িতে। আমাদের সাহস নেই যে জিজ্ঞেস করি কিছু। এই বাড়ির মধ্যে দেওয়ালটা কিসের? ওই বাবা মারা যাওয়ার পর ভাগাভাগি হলো, তারপর থেকে সম্পর্ক ওদের সাথে খারাপ, সেই জন্য মা ওই দেওয়ালটা তুলে দিয়েছে। এমনিতেও আমার কাকা হয়। ভুল হয়েছে আমার যে আমি ওকে বাপের বাড়িতে ছেড়ে গেছিলাম। আর আপনারা একটু আপনাদের স্পিড বাড়ান, স্পিড। আমার হাত কিন্তু অনেক ওপর অব্দি আছে। হরিশ সাবন্তের ছেলে আমি, হরিশ সাবন্তের, বুঝতে পেরেছেন? দেখুন, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। আপনারা আমাদের কাজ করতে দিন। যখনই কোনো খবর পাওয়া যাবে আপনাদের বলবো। এখন আপনি যান, যান। স্যার, হরিশ সাবন দুবার বিধায়ক থেকেছেন, উনি খুবই নামকরা লোক। স্যার, এরকম ব্যাপার নয় তো বিধায়কের বৌমা ভেবে ইন্দুকে কিডন্যাপ করেছে কেউ? কিন্তু এখানে মেয়ের সাথে মাও তো উধাও, রাজেশ, দুইজনকেই। তাও বাড়ির থেকে কিডন্যাপ করার নিশ্চয়ই কোনো কারণ আছে। এমনিতে শত্রুও তো বাড়ির ভেতরেই ছিল স্যার, ওই দেওয়ালের ওপারে। প্রকাশ তো বলেছিল ওদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। কি আর বলবো স্যার, মতিলাল মারা যাবার পর সব ভাগ হয়ে গেল, বাড়ি, টাকা, ক্ষেত সব ভাগ হলো, কিন্তু এই টিউবওয়েলটার কিছু ভাগ হলো না। ঝগড়া তো রোজই হতো সাহেব। আর দেখুন না, এই পাঁচিলটা পদ্মা জোর করে এখানে তৈরি করেছে। পদ্মার ব্যাপারে না আমরা কিচ্ছু জানি না, কোথায় যায় কি করে কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু ও রোজ রাত্রে কি সব যজ্ঞ করতো। স্যার, তোমার শাশুড়ি এ সমস্ত তন্ত্রমন্ত্র করে আগে কেন বলনি? আসলে সাহেব, আমি ভেবেছিলাম যে কবে থেকে করতেন এগুলো? সাহেব, আমার দেওর পঙ্কজ আর ওর বউয়ের মৃত্যুর পর থেকে মা এই সব কিছু শুরু করেছিল। স্যার, আমি বলছি মায়ের মাথা খারাপ হয়ে গেছে, পালিয়ে গেছে কোথাও হয়তো। না না সাহেব, এরকমটা হতে পারে না। এরকম হলে তো ইন্দু দিদির কি হবে? ইন্দু দিদি তো গর্ভবতী। মা দিদি আর তার সন্তানকে বিপদে ফেলবে না সাহেব। স্যার, স্যার, আশপাশের কোনো গ্রামেই ইন্দু আর পদ্মাকে দেখা যায়নি স্যার। অন্তত 150 লোককে জিজ্ঞেস করেছি স্যার। রাজেশ, আমার কাল থেকে একটা খটকা লাগছে। এই প্রকাশ একটু অদ্ভুত লোক। বাড়ি থেকে একজন নয়, দুইজন নিখোঁজ। তার মা নিখোঁজ হয়েছে, তার বোন নিখোঁজ হয়েছে। না ওরা আমাদের কাছে কমপ্লেন লেখাতে এসছে, আর যদি তার মার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তাহলে ভুলভাল বকছে। এই প্রকাশের ব্যাপারে আরো ইনফরমেশন জোগাড় করো। আর লোনাওয়ালা পুলিশ স্টেশন থেকে এটাও জোগাড় করো, পঙ্কজ আর প্রতিমার মার্ডারের ইনভেস্টিগেশন রিপোর্টটা কি। স্যার, আরে নমস্কার স্যার, আপনি এখানে? কেউ বলছিল মায়ের সঙ্গে তোর মনিমনা নেই, ডান্ডা দিয়ে নাকি মারে তোকে। তোর উপর খুশি নয়? ওই বাড়িতে আমাকে কারোর কোনো দরকারই নেই, যেন অপদার্থ। ওই যে মরে গেছে না পঙ্কজ, ও ছিল মায়ের কাজের ছেলে। আপনি জানেন মা কি বলতো? ভুল ছেলে মারা গেছে আমার। আর সেই জন্য তুই ওকে নিখোঁজ করিয়েছিস নাকি মেরে ফেলেছিস? হায় ঈশ্বর, ও তো পঙ্কজের খুনিকে খুঁজছে স্যার। স্যার, এলাম আমি। ওর উপর নজর রাখো স্যার।
সাহেব, মা দিদির কোনো খবর পেলেন? স্বামী কোথায় তোমার? ও তো সকালেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। কেন, কি হয়েছে সাহেব? আমাদের এক কনস্টেবল 4টের সময় ওকে শেষবার দেখেছিল, তারপর থেকে ও নিখোঁজ। আর এখন ওই পরিবারেরই আরো একজন সদস্য প্রকাশ নিখোঁজ হয়ে গেল। পুলিশের অনুমান ছিল যে প্রকাশই ইন্দু আর পদ্মার নিখোঁজ হওয়ার কারণ ছিল, কিন্তু এই অনুমান প্রমাণ হওয়ার আগেই আরো একটা অপরাধের ঘটনা পুলিশের সামনে এলো। স্যার, প্রকাশের গাড়ি সূর্যগড়ের পাশে একটা জঙ্গলে দাঁড় করানো আছে। স্যার, এই যে। আশেপাশে আর কিছু পাওয়া গেছে? না স্যার, পাশে একটা বাড়ি আছে, সেখানে তালা দেওয়া। স্যার, এই বাড়িটা, এটা। ভাঙো তালাটাকে। স্যার। আরে কি হয়ে গেল রে, এখন তোর কি হবে? স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী প্রকাশের বডিতে একটা আঘাত ঘাড়ের কাছে, আরেকটা আঘাত মাথার পেছনে। বাকি ছোটখাটো ইনজুরিজ ছাড়া বডিতে তন্ত্রমন্ত্রের অনেক চিহ্ন রয়েছে। কিন্তু স্যার, মাথায় আঘাত লাগার কারণেই ওর মৃত্যু হয়েছে। পদ্মা তন্ত্রমন্ত্র আর কালা জাদুতে জড়িত ছিল, এটা তো পরিষ্কার। রাজেশ, এটা তো নয় যে পদ্মা ভিকটিম নয় আর নিজে থেকেই নিখোঁজ হয়ে আছে, আর নিজের বড় ছেলের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে নিজের ছোট ছেলের মৃত্যুর কারণ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু স্যার, তাহলে প্রকাশকে কেন মারতে যাবে ও? নিজের একটা ছেলের জন্য আরেকটা ছেলের বলি কোন মা দিতে চাইবে? যদি পদ্মা এর মধ্যে ইনভলভ না থাকে, তাহলে অন্য কেউ আছে, যে এখনো আমাদের সামনে আসেনি। স্যার, একজন বাবার খোঁজ পেয়েছি যে পদ্মার তন্ত্রমন্ত্রে সহায়তা করত। নিয়ে এসো ওই লোকটাকে। স্যার, বল সব কিছু। কি করেছিস তুই পদ্মাকে? কোথায় উধাও করে দিলি ওকে? আমি কিছু করিনি স্যার, ওর সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছিল স্যার। ও নিজেই আমার কাছে এসেছিল স্যার, আর বললো যে ওর ছেলের খুনিকে খুঁজে বের করতে হবে স্যার। স্যার, মায়ের দিব্যি স্যার, আমি ওকে ঠকিয়েছিলাম আর ওর থেকে টাকা নিয়ে নিয়েছিলাম স্যার। স্যার কিন্তু ও একদিন ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ, ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ। এই নাও, এটা কাটো, এর ভেতর থেকে লাল রং বেরোবে, তারপর তোমার ছেলের আত্মার সাথে কথা হবে, কিন্তু তার জন্য তোমাকে 5,000 টাকার বলিদান দিতে হবে। নাও, ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ, ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ, ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ, ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ। আমি এক্ষুনি আসছি। তুই লেবুতে রং মেশাসনি, সব ঘেটে দিলি। কত ভালো সুযোগ ছিল, আজ 5,000 টাকা নিয়ে নিতে পারতাম। এখন আবার গিয়ে কথাটা বোঝাতে হবে। ওং হিং ট্রিং চামুন্ডায় নমঃ। কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ, কাকে বোকা বানাচ্ছিস? আমার বিশ্বাস নিয়ে খেলা করছিস, আমার টাকা পয়সা নষ্ট করছিস, কিচ্ছু জানিস না। বেরিয়ে যা এখান থেকে, বড্ড একটা। একটা কাজ করো, আশেপাশের সমস্ত বাবা আর মন্দিরের খোঁজ করো। জিজ্ঞাসা করো পদ্মাকে কেউ কিছুদিনের মধ্যে দেখেছে কিনা। এই জাদুমন্ত্রের সামগ্রী কোনো জায়গা থেকে তো নিশ্চয়ই কিনেছে। আর হ্যাঁ, পদ্মার পরিবারের উপর নজর রাখো। 2 জন নিখোঁজ হয়েছে আর 3 নম্বর লোক মারা গেছে। জানি না এর পরে কি হতে চলেছে। স্যার,
এই দাঁড়া, চল আমার সাথে, চল 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 বলছি। কি নাম তোর? বল। আমার ছেলে সাহেব, আমার নিজের ছেলে। লুকিয়ে কেন দেখা করতে নিজের ছেলের সাথে? স্যার, ওটা মাই বলেছিল যে কারোর সামনে না দেখা করতে। কেন? ওর আগে থেকেই অন্য থানায় কেস চলছিল, তাই ভেবেছিলাম আপনাদের সামনে আসলে আপনারা শুধু শুধু সন্দেহ করবেন, তাই আমি লুকিয়ে ওর সাথে দেখা করছিলাম সাহেব। স্যার, এই সৌভিক নিজের কলেজে খুব পরিচিত গুন্ডা, 4 বছর ধরে ফেল করছে। কলেজে ও শুধু গুন্ডাগিরি করতে যায়। স্যার, কলেজটাও ওই এলাকাতেই যেখানে পঙ্কজ আর তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। আর স্যার, আমি এটাও খোঁজ নিয়েছি যে পঙ্কজ প্রতিমা মার্ডার কেসে এখনো পর্যন্ত লোনাভালা পুলিশ তেমন কোনো সূত্রই পায়নি। আচ্ছা, পঙ্কজ মার্ডার কেসের সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই তো? হতে পারে এই ছেলেটা পঙ্কজ মার্ডার কেসে ইনভলভড, আর পদ্মার প্রকাশ এই খবরটা জেনে ফেলেছে, তাই ওকে চুপ করানোর চেষ্টা হচ্ছে। এই ছেলেটার এক্ষুনি মুখ খোলাও। আমার বউকে এখনো পেলাম না কেন? কোথায় আমার বউ? আপনারা এখানে বসে নাটক করছেন নাকি? এই, আওয়াজটা নিচে। 24 ঘন্টা আছে আপনাদের কাছে, তার মধ্যে যদি ইন্দুকে না পাই তাহলে এখানে আমি কালেক্টরের সাথে আসবো, কালেক্টরের সাথে। মন্টু ভাই, ও মন্টু ভাই, তাড়াতাড়ি এসো। আরে এটা ভিজে যাবে তো। মন্টু ভাই, কোথায় গেলে? মন্টু ভাই। আমি তুলে দিচ্ছি। আরে তুলো। আমাকে বলো, এত কিছু ঝগড়া করে লাভটা কি হলো? কিচ্ছু নয়। এবার ভাড়া জোগাড় করতে হবে, ক্ষেত দেখতে হবে, ফসল দেখতে হবে। একা মেয়ে কি করে করবে এত সব? আর একা বিধবা এই গ্রামে তুমি থাকবেটা কি করে? আপনার আমার ব্যাপারে এত ভাবার দরকার নেই, হ্যাঁ? আর তাছাড়াও 2-1 দিনের মধ্যে মা ফিরে আসবে। আজ পর্যন্ত তো এলো না। বল। স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি দাদাকে মারিনি। এমনি আমি গ্রামের ঝামেলায় পড়তে চাই না, কিন্তু আমি দাদাকে কে মার্ডার করেছে তার কাছে আমি পৌঁছে দিতে পারবো। আমি ওই এরিয়ার সব সুপারি কিলারকে চিনি, ওদের মধ্যেই কেউ হয়তো দাদাকে মেরেছে। নাম বল। ভালো করে দেখে নে এই ছবিটা। তোদের মধ্যে কি কেউ এর সুপারি নিয়েছিলি? হ্যাঁ? না স্যার, আমি কারোর সুপারি নিইনি। তুই? না স্যার, আমি কোনো সুপারি নিইনি। তুই? না স্যার, আমি এদের দুজনকে প্রথমবার দেখছি স্যার। স্যার, আমি সুপারি নিয়েছিলাম স্যার। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু সুপারিটা দিয়েছিল কে? কি হয়েছে? কি হয়েছে? কি? আরে কি কথা সেটা বলবেন তো। ব্যাপারটা কি? কালেক্টরকে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসার কথা ছিল না? এখন দেখছি মার্ডার চার্জের সাথে কে তোকে বাঁচায়। তুই পঙ্কজের সুপারি দিয়েছিলিস তাই না? বল। তবে রে। স্যার 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 আমি দিয়েছিলাম পঙ্কজ আর ওর বউয়ের নামে সুপারি। কেন? আমি শুধু নামেই বড়লোক ছিলাম, আমার কাছে বাস্তবে একটা কানাকড়িও নেই, যা ছিল সবই বন্ধক ছিল। ভেবেছিলাম ইন্দুকে বিয়ে করলে হাতে কিছু টাকা আসবে, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। পঙ্কজ, ইন্দু, পদ্মা এই 3 জনের নামে একটা বড় প্লট আছে। প্রকাশ তো আগেই বেকার ছিল, বাবা মতিলাল সম্পূর্ণ জমিটা ওদের 3 জনের নামেই করে দিয়েছিল। আমার ওই প্লটটা দরকার ছিল যে কোনো উপায়ে। প্রকাশ সই করার জন্য তৈরি ছিল না, পদ্মা আর ইন্দুকে দিয়ে তো আমি সই করিয়ে নিতাম। এই জন্য আমি পঙ্কজকে পঙ্কজ দা, আমি ভেবেছিলাম পদ্মাকে যে করেই হোক বুঝিয়ে নেব, আর পঙ্কজ মারা যেতে আমার বউকে বললাম মায়ের সাথে কথা বলতে আর পঙ্কজের জমি নিজের নামে লেখাতে। প্রকাশকে কেন মারলি? প্রকাশকে আমি মারিনি স্যার। স্যার স্যার না না স্যার, প্রকাশকে আমি মারিনি স্যার। ওর মারা যাওয়া অথবা উধাও হয়ে যাওয়াতে আমার কোনো লাভ হতো না স্যার, আমার কোনো লাভ হতো না। আমি কেন ওকে মারতে যাব স্যার? পুলিশের সামনে এখন অনেক প্রশ্ন ছিল। তিলক যদি প্রকাশকে না মেরে থাকে তাহলে তাকে কে মারলো? পদ্মা আর ইন্দুকে কে গায়েব করেছিল?
আর যদি পদ্মা এসবের পিছনে থাকে তাহলে কি একজন মা তার নিজের ছেলে এবং মেয়ের সঙ্গে এসব করতে পারে? পুলিশ সব মন্দির এবং সাধুদের খোঁজ খবর নিয়ে ফেলেছিল, কিন্তু কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর ঠিক তখনই হঠাৎ করে আরো একবার স্বার্থপরতা এবং লোভ প্রমাণরূপে সবার সামনে এলো। চোর 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 মন্টু ভাই এসে চোর চোর মন্টু ভাই ওই যে চোর ধরো 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 আপনি আরে ছাড় ছাড় বলছি। মন্টু ভাই স্যার, আমি শুধু ওকে এইটা দেখাতে চাইছিলাম যে ও একা কিছুই করতে পারবে না। আমি শুধু চাইছিলাম যে ভয়ের চোটে ও ওর জমির ভাগটা আমায় দিয়ে দেয়, কিন্তু আমি কি করে জানবো যে ওই শালা ওই নাগরা আমাকে এত মারবে? কত মেরেছে দেখুন স্যার, মেরেই ফেলতো আমাকে, কত মেরেছে দেখুন স্যার, দেখুন। রাজেশ, প্রকাশের পোস্টমর্টমের ফাইল নিয়ে আমার কেবিনে এসো। স্যার। রাজেশ, এই দেখো স্যার। প্রকাশের উপর যে হামলাটা হয়েছিল সেখানে একবার আঘাত এখানে ঘাড়ে, আর দ্বিতীয়টা এখানে মাথার পিছনে, যেখানে বারবার একই জায়গায় খুব শক্তি দিয়ে আঘাত করা হয়েছিল। ঠিক সেই রকমই যেরকম নাগড়া চরণলালকে আঘাত করেছে। হিস্ট্রি বার করো এই নাগড়ার। ইয়েস স্যার। স্যার, স্যার আমি নাগড়ার পুরো হিস্ট্রি বার করেছি। প্রকাশ ওকে খুব মারতো, কিন্তু পদ্মা আর ইন্দুর নিখোঁজ হওয়াতে এর কি কানেকশন আছে ঠিক বুঝতে পারছি না। কারণ যে সময় ওরা নিখোঁজ হয় নাগড়া বাড়িতে ছিলই না, ও খেতে কাজ করছিল। কিন্তু এত রাতে নাগড়া খেতে কি কাজ করছিল? স্যার, এই এখান থেকে শুরু করে ওই পর্যন্ত এই পুরোটাই পদ্মার ক্ষেত। এটা দেখেছো? এই সমস্ত জমিগুলোর তুলনায় এই জায়গার ফসল খুব ছোট, সাধারণত এরকম হয় না। খোঁজ নাও এখানে রোপণ কবে করা হয়েছিল। স্যার, এই তোমরা এদিকে একটু শোনো তো। স্যার, স্যার যে রাতে পদ্মা নিখোঁজ হয় তার কিছুদিন আগেই পুরো ক্ষেতেই ধান লাগানো হয়ে গিয়েছিল। স্যার, তাহলে রাতে নাগড়া খেতে কি কাজ করছিল? নাগড়া রাতে খেতে কাজ নয়, অন্য কিছু করছিল। এই জায়গাটার খনন করো। সাহেব, নিচে নামো তো। স্যার। কেন মেরেছিস নিজের মালকিনকে? বল, কেন মেরেছিস? নাগরাকে মালকিন মারতে বলেছিল, মেরেছে। কি বলছিস তুই? পদ্মা নিজে থেকে বলেছে তোকে মারার জন্য? নাগরার মালকিন তো পদ্মা নয়, নাগরার মালকিন তো মা
আমরা কোথায় যাচ্ছি? চুপ কর, এখান থেকে আমরা অনেক দূরে যাচ্ছি। হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। আয় আয়। আয়, আয়। খেলা এবার শেষ। নাগরাকে কি করে তোর অনুচর বানালি? খুব সহজ কাজ ছিল সাহেব, আপনি ওকে দিয়ে সবকিছু করাতে পারেন, শুধু ওর নিজের নাম দিয়ে ওকে ডাকতে হবে। আরে বাহ মন্টু ভাই, কি দারুণ দেখতে লাগছে, পুরো হিরো লাগছে তোমাকে। হীরা নাগরাকে মন্টু ভাই বলে ডাকতো, কখনো নাগরা বলতো না। নাগরাকে নিয়ে মজাও করতো না। প্রকাশ নাগরাকে খুব মারতো আর পদ্মা দেখতো। হীরা নাগরাকে ভাই বলতো, মন থেকে ভালোবাসতো। হীরা নাগরাকে বিয়ে দেবে বলেছিল। আমি মন্টু ভাইয়ের জন্য একটা মিষ্টি মেয়ে নিয়ে আসবো, খুব সুন্দরী, দেখে নিও তুমি। তাই হীরা যা বলেছিল নাগরা সেটাই করলো। মেরেছিলিস কেন? জমি সম্পত্তির জন্য? না সাহেব, আমার ওর কোনো কিছু দরকার ছিল না। তাহলে? আমার জীবনটা ওর মুঠোর মধ্যে বন্দি ছিল সাহেব, বিয়ে হওয়ার পরেও আর বিয়ের আগে তো বটেই। আগেও তার মানে? তিলকের বিয়ের জন্য যখন মেয়ে দেখা হচ্ছিল তখন আমার সঙ্গেও দেখা হয়েছিল। আর ওকে আমি পছন্দ করতাম, কিন্তু তিলকের সাথে ইন্দুর দেখা হয়, আর অন্যদিকে পদ্মা আমার বাড়িতে আসে নিজের ছেলে প্রকাশের সম্বন্ধ নিয়ে। এটা জানা সত্ত্বেও যে তার এই ছেলে একটা নিষ্কর্মা আর মাতাল। তিলকের ফ্যামিলির ব্যাপারে নিন্দে করে 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 আমার আর তিলকের বিয়েটা ভেঙে দেয় ও, আর নিজের ওই অকর্মণ্য মাতাল ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়, আর অন্যদিকে ইন্দুর সঙ্গে তিলকের বিয়ে দিয়ে দেয়। আর এই কথাটা আমি কিছুদিন আগেই জানতে পারি। মা, ওই জমিতে তো আমারও অধিকার আছে, তাই না? এখানে আমি কি পরিস্থিতিতে আছি তুই জানিস তো। কিন্তু মা, আমার ছেলেটা মরে গেছে আর তুই ভাগাভাগির কথা বলছিস। আমি সব জানি, তুই এসব কার কথায় করছিস। তোর স্বামী বলেছে তো তোকে, কিরে বল। কিন্তু এটা ভুলিস না, তিলকের সঙ্গে তোর বিয়েটা আমার জন্যই হয়েছে, না হলে হীরার সঙ্গে ওর বিয়ের কথা ছিল। ভুলে গেছিস তুই? এই ভাগাভাগির কথা আর মুখে আনবি না। যখন সময় আসবে আমি নিজেই দিয়ে দেবো। এই বিষয়ে আর যেন কথা না শুনি। হীরা শুনতে পেলে খুব খারাপ হয়ে যাবে, বুঝেছিস? যখন আমি সব কিছু জানতে পারলাম আমার রক্ত গরম হয়ে গেছিল, আর আমি ঠিক করে নিয়েছিলাম যে এই দুজনের ওপর প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। মা সবকিছু করার জন্য তৈরি হয়ে গেছিল। সব সময় সেই একই জিদ, পঙ্কজের খুনিকে ধরতে হবে। আমিও সেই সুযোগটা কাজে লাগাই। মাকে বলি যে একজন শক্তিশালী তান্ত্রিক আছে যে আত্মাদের সঙ্গে কথাবার্তা বলতে পারে। তান্ত্রিকের ওপর মায়ের বিশ্বাস জন্মানোর জন্য আমি আগে থেকেই ওই তান্ত্রিককে বাড়ির ব্যাপারে বেশ কিছু কথা বলে রেখেছিলাম। কয়েকদিনের মধ্যেই ওই তান্ত্রিক নিজের কথার জালে মাকে ফাঁসিয়ে নিয়েছিল। বল বল, এই মহিলার কি হবে? বল বল। খুনিদের সব খবর পাওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? আমার এমন একটা শক্তি চাই যে এখনো জন্মায়নি। আনতে পারবি? হ্যাঁ, চেষ্টা করব। তোর একমাত্র মেয়ে ইন্দুর পেটে বাচ্চা আছে, তাকে নিয়ে আসতে পারবি? মা, পঙ্কজের খুনিকে খুঁজতে তুই যদি আমায় সাহায্য করিস তাহলে সব টাকা জমি জমা তোর নামে করে দেব, বুঝেছিস? আমার কথা মতো তান্ত্রিক মা আর ইন্দুকে খেতে ডেকে পাঠায় পঙ্কজের আত্মার সাথে কথা বলার জন্য। কিন্তু আমি ওদের আগেই পৌঁছে গেছিলাম খেতে, সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য। তাড়াতাড়ি ওরা এসে যাবে। সবকিছু সেরকমই হচ্ছিল যেরকমটা আমি ভেবে রেখেছিলাম। খেয়ে নে।
প্রকাশকে আমি মেরে ফেলেছি যাতে আমি এই নরকের মতো জীবনটা থেকে মুক্তি পেতে পারি। আর এই তন্ত্রমন্ত্রের নাটকটা তুই এই জন্য করলি যাতে আমরা বিভ্রান্ত হই, আর আমাদের সন্দেহ পদ্মার উপরে ছিল, আর তুই ভাবলি পদ্মার লাশ পর্যন্ত পুলিশ কোনোদিনও পৌঁছতে পারবে না। কিন্তু বিভ্রান্ত আমরা নই, বিভ্রান্ত তুই হয়েছিস। এটা তোর মনের ভুল যদি তুই ভেবে থাকিস যে তিলক খুব ভালো ছেলে। পঙ্কজের খুন তিলকই করিয়েছে, আর ওর কাছে না কোনো টাকা পয়সা আছে না কোনো সম্পত্তি, যেটা আছে সবটাই লোক দেখানো। হীরা, তুই যেটা করেছিস সেটার শাস্তি তো অবশ্যই পাবি, কিন্তু কোনোদিন চিন্তা করেছিস তোর ছেলের কি হবে, কিভাবে বাঁচবে ও তোকে ছাড়া? পদ্মা নিজের মৃত ছেলের খুনিদের ধরার জেদে বশবর্তী হয়ে অন্ধবিশ্বাসের পথ অবলম্বন করলো, যেটা সুযোগ নিল প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা হীরা। ওরা দুজনেই যদি নিজেদের কেটে যাওয়া অতীতকে পিছনে ফেলে নিজের আশেপাশের আত্মীয় পরিজনকে গুরুত্ব দিত, তাহলে হয়তো শুধু ওরা দুজনে নয়, বরং প্রকাশও আজ ওদের সঙ্গে একটা সুন্দর জীবন কাটাতো। এখন আমি অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে অপরাধের আরো একটা কাহিনী নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.